ইট পাটকেল পর্ব 23 লিখেছেন সানজিদা বিনতে সুফি। এই পর্বটিতে কিছু অ্যাডাল্ট ডায়লগ রয়েছে। যারা 18+ নন তারা প্লিজ বিষয়টি স্কিপ করবেন। 18+ সতর্কতা দিয়ে ভিডিওটি শুরু করছি। উত্তরায় বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। আশমিন সেখানে চিফ গেস্ট। সিটি কর্পোরেশনের মেয়র সহ কয়েকজন এমপিও সেখানে উপস্থিত আছেন। আশমিনের গাড়ির বহর ঢুকতেই সাংবাদিকেরা হামলে পড়ল। সানভি ড্রাইভারের পাশের সিটে মুসকুসকে বসে আছে। মেয়ে হলে এতক্ষণে সে কেঁদে ভাসিয়ে দিত। আশমিনের সেদিকে কোনো ধ্যান নেই। সে ব্যস্ত ভঙ্গিতে ফোনে কারোর সাথে কথা বলে যাচ্ছে। বিগত কয়েক মাস যাবৎ ঢাকার বিভিন্ন স্কুল কলেজ থেকে মেয়েরা নিখোঁজ হচ্ছে। কয়েকজনকে পাওয়া গেলেও বাকিদের খোঁজ এখনও পাওয়া যায়নি। পুলিশ আর গোয়েন্দা বিভাগের সাথে সাথে আশমিনও নিজের লোকদের কাজে লাগিয়ে দিয়েছে, কিন্তু ফলাফল শূন্য। প্রায় 75 জন মেয়ে নিখোঁজ। যাদের পাওয়া গেছে তারা বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে গিয়েছিল। বাকিদের এমন কোনো রেকর্ড নেই। আশমিন পুলিশের ওপর চাপ সৃষ্টি করে রেখেছে। আজকের সমাবেশ শেষে এই নিয়ে একটা মিটিং আছে। আশমিনের গাড়ি থামতেই বাহাদুর তার টিমসহ পুরো গাড়ি ঘেরাও করে ফেলল। প্রয়োজনের তুলনায় আজ অনেক বেশি সিকিউরিটি দেওয়া হচ্ছে আশমিনকে। রাজনীতিবিদদের উপর এরকম জনসমাগমের সবচেয়ে বেশি হামলা হয়। নূর নিজের সিকিউরিটি টিমও পাঠিয়ে দিয়েছে আশমিনের অগোচরে। আশমিনের উপর রাগটা কমে এসেছে নূরের। আশমিন কানাডায় থাকা অবস্থায় আমজাদ চৌধুরী তাকে সব কিছু খুলে বলেছে। কামিনী চৌধুরী করা কীর্তি আর আশিয়ান ও অমির ব্যাপারে সব জানে নূর। বাকরুদ্ধ হয়ে শুনেছিল সব। তাই আশিয়ানকে দেখে সে অবাক হয়নি। হোটেল রুমে সেই মেয়ের ঘটনার পিছনে লারার হাত আছে, আর তাকে সাহায্য করেছে কামিনী চৌধুরী। উদ্দেশ্য ছিল শুধু নূরকে আশমিনের জীবন থেকে সরিয়ে দেওয়া। এতটা ঘৃণা কেন করেন কামিনী চৌধুরী, তার উত্তর পায়নি নূর। আশমিনকে করা ড্রাগস দেওয়া হয়েছিল সেদিন। সানভি সময় মতো না পৌঁছালে আশমিনের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যেত সেদিনই। সেই মুহূর্তে মাথায় খুন চেপে গিয়েছিল নূরের। আমজাদ চৌধুরী থামিয়েছে তাকে। এখনও অনেক কিছু খোলাসা হওয়া বাকি। তাই কামিনী চৌধুরীকে নিজের মতো ছেড়ে দিতে হবে। সব কিছু শুনে নিজেকে শান্ত করেছে নূর। মনে মনে প্রতিজ্ঞা করেছে কামিনী চৌধুরীর বুকে প্রথম গুলিটা সেই করবে। শুধু সময়ের অপেক্ষা। নূরের আশমিনের উপর রাগটা এখন আর অতটা প্রখরভাবে নেই। সে নিজেও চায় জীবনটাকে গুছিয়ে নিতে। আশমিনকে টাইট দেওয়ার জন্য সারা জীবন পড়ে আছে। আশমিন মনোযোগ দিয়ে ফোনে কিছু একটা করছে। সানভি ভয়ে ভয়ে বলল, স্যার। আশমিন ভুরু কুঁচকে তাকালো সানভির দিকে। তারা এখনও গাড়ির ভিতর অবস্থান করছে। ভিড় নিয়ন্ত্রণে আসলে গাড়ি থেকে নামবে। সানভি ইতস্তত করতে করতে বলল, আপনার পাঞ্জাবিটা চেঞ্জ করা দরকার। আশমিন এক ভুরু উঁচু করে তাকালো সানভির দিকে। সানভি ফোনে একটা ছবি তুলে আশমিনের দিকে এগিয়ে দিল। আশমিন ছবি দেখে হালকা হাসল। প্রিয়তমার দেওয়া চিহ্ন জলজল করছে তার পাঞ্জাবিতে। ভালোবাসার মুহূর্তগুলো মনে করতে কটমট করে তাকালো সানভির দিকে। সানভি বেলুনের মতো চুপসে গিয়ে আরেকটা পাঞ্জাবি এগিয়ে দিল আশমিনের দিকে। গাড়িতে সব সময়ই এক সেট কাপড় থাকে আশমিনের। তোমার শাস্তি আরও বাড়ানো হলো সানভি। বিয়ের পর তুমি একা হানিমুনে সুইজারল্যান্ড যাবে। এটা আমার পক্ষ থেকে তোমার বিয়ের গিফট। সানভি অসহায় চোখে তাকালো আশমিনের দিকে। সামান্য একটা পাঞ্জাবি চেঞ্জ করতে বলার অপরাধে তাকে একা একা সুইজারল্যান্ড হানিমুনে যেতে হবে? সানভি দুঃখী দুঃখী গলায় বলল, বউ খুব রাগ করবে স্যার। আশমিন সেদিকে পাত্তা দিল না। পাঞ্জাবি চেঞ্জ করে ফেলল। গায়ের পাঞ্জাবি সানভির হাতে দিয়ে বলল, এটা এভাবেই আমার কভারটা লেগে রেখে দেবে। সানভি মাথা দুলিয়ে সায় জানালো। বাহাদুর দরজা খুলতেই আশমিন গটগট করে বেরিয়ে গেল। সবার সাথে কথা বলে বিশ্রামের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। মন খুব বিক্ষিপ্ত হয়ে আছে। কপালে চিন্তার ভাঁজ পড়েছে আশমিনের। আশিয়ানের একটা ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে। হাত পা বাঁধা না থাকলে এক গুলিতে কাহিনী খতম করে ফেলত সে। বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল আশমিনের। তার হাত পা বাঁধা থাকলেও আশিয়ানের নেই। সে যে কোনো সময় আক্রমণ করতে পারে। চেয়ারে গা এলিয়ে দিয়ে বাঁকা হাসল আশমিন।
বিড়বিড় করে বলল, তুই একবার ছাড় পাবি ছোট ভাই। আমি আবার ভালো সাজার ঢং বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। আমি জন্মগত ব্যাড বয়। নূরের মুখোমুখি বসে আছে অমি। মলিন মুখে ইতস্ততার ছাপ স্পষ্ট। আমার উপরে রেগে আছো আমি? আমি অবাক চোখে তাকালো নূরের দিকে। তড়িঘড়ি করে বলল, না না, কি বলছেন ম্যাম? আমি কেন রাগ করবো আপনার উপর? সত্যিটা আমরা দুজনেই জানি আমি। সম্পর্কে আমরা ভাই বোন। তুমি সব আগে থেকেই জানতে। সবসময় বড় ভাইয়ের মতো আগলে রেখেছো আমাকে। কখনো নিজের পরিচয় প্রকাশ করনি। একবার বোন বলে কাছে ডেকেই দেখতাম। নিরাশ করতাম না তোমাকে আমি। আমার নিঃসঙ্গ সময়ে একমাত্র সাথী ছিলে তুমি। ভাইয়া বলে জড়িয়ে ধরার অধিকার কি আমার নেই? আমি নিচের দিকে তাকিয়ে নিজের চোখের পানি লুকাতে ব্যস্ত। ছোট বোনটাকে সে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু নিয়তি তাকে হাতে পায়ে বেড়ি পরিয়ে দিয়েছে। চাইলেও সে বুক আগলে ধার ধরতে পারেনি তার ছোট বোনকে। নিজের বাবার লাশের পাশে বসে দুফোঁটা চোখের পানি ফেলাতে পারার অধিকারও তার ছিল না। অবৈধদের এত অধিকার থাকে না। আর 5টা সাধারণ মানুষের মতো সে বাবার কবরে দুমুঠো মাটি দিয়েছে মাত্র। নূর নিজের চেয়ার থেকে উঠে এসে এক পাশ থেকে জড়িয়ে ধরল অমিকে, যে নিঃস্বার্থভাবে সারা জীবন আগলে রেখেছে তাকে। অমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। শক্ত করে জড়িয়ে ধরল বোনকে। নূরের চোখ থেকেও পানি ঝরছে। দুটো ভাই আছে তার। একজন শামুকের আবরণের মতো আগলে রেখেছে তাকে, আর একজন মারার পায়তারা করছে। আমি নূরকে মাথায় চুমু খেয়ে ভরাট কণ্ঠে বললাম, আমার বোন তুই। সম্পর্কের মানদণ্ড আমাদের মনে হোক না কেন, তোর ভাই সারা জীবন তোর সাথে আছে। আশিয়ানকে নিয়ে ভাবিস না অত। সেও নিজের ভুল বুঝতে পারবে একদিন। আমরা দুই ভাই আগলে রাখবো তোকে। আমাদের ম্যাম হয়েই থাকবি তুই। তুই যে খুব আদরের বোন আমার। নূর শক্ত করে জড়িয়ে রইল তার ভাইকে। তার আপনজন। তারও ভাই আছে। ভাবতেই বুক খুশিতে নেচে উঠল। আশমিন সবসময় শান্ত থাকতে পছন্দ করে। অতিরিক্ত রেগে গেলেও তার মুখাবয় থাকে শান্ত। সেই শান্ত মানুষটা আজ কোনোভাবে শান্ত থাকতে পারছে না। অস্থির হয়ে পা নাচিয়ে যাচ্ছে বারবার। পাশের কয়েকজন তার অস্থিরতা দেখে নিজেরাও অস্থির হয়ে উঠছে। বারবার জানতে চাইছে সে ঠিক আছে কিনা। কি সে কিভাবে বোঝাবে তার এখন বউ কোলে নিয়ে বসে থাকতে ইচ্ছা করছে। বিকাল 5টা বেজে গেছে। লম্বা বক্তৃতা শুনতে শুনতে কান পচে গেল। এদের মুখেই শুধু বড় বড় কথা, কাজের বেলায় ঠন ঘন্টা। নিজের বিরক্তি প্রকাশ করেই ফেলল আশমিন। গম্ভীর গলায় বলল, নিজের বক্তব্য ছোট করুন। অপ্রয়োজনীয় কথা বলার দরকার নেই। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলুন। সবার বক্তব্য শোনার পর আশমিনের কপালে চিন্তার ছাপ পড়লাম। এইভাবে চলতে থাকলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। ঢাকা শহরে, এমনকি অন্য শহরের প্রত্যেকটি স্কুল কলেজের সামনে 2জন করে পুলিশ মোতায়েন করুন। সংবাদ সম্মেলন করে বাবা মা এবং স্কুল কলেজ কর্তৃপক্ষকে সাবধান করে দিন। স্কুল কলেজে থাকাকালীন শিক্ষকেরা এবং বাইরে থাকাকালীন বাবা মায়েরা যেন তাদের সন্তানদের উপর কড়া নজরদারি করে। সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাদেরকেও সতর্ক থাকতে হবে। যেহেতু স্কুল কলেজ থেকে বেশি অপহরণ হচ্ছে, সেহেতু সেদিকেই বেশি খেয়াল রাখুন। স্টুডেন্ট সাজিয়ে আপনাদের কিছু টিম মেম্বার পাঠিয়ে দিন। হাত ফসকে যাবে কোথায়? ঠিক এসে জালে আটকা পড়বে। নিজেদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন। দায়িত্বে অবহেলা করবেন না। মিটিং শেষ করে আশমিন বেরিয়ে গেল। ঘড়িতে অলরেডি রাত 10টা বাজে। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। গাড়িতে বসে গা এলিয়ে দিল আশমিন। সোজা বাড়িতে যাবে সানভি। সানভি তাড়াতাড়ি গাড়ি ছাড়ার নির্দেশ দিল। আশমিনকে ক্লান্ত লাগছে খুব। বাড়িতে প্রবেশ করতেই আমজাদ চৌধুরীকে কোমরা মুখে বসে থাকতে দেখে তার দিকে এগিয়ে এলো আশমিন। ঘড়ির কাঁটা 12টার ঘরে যেতেই 15 মিনিট বাকি আছে এখনো। দুটো বউ থাকতে এতিমের মতো এখানে বসে আছো কেন? আর কি চাই তোমার? আমজাদ চৌধুরী আশমিনের কথায় পাত্তা না দিয়ে আগের মতো বসে রইলেন। আশমিন তার মুখের দিকে তাকিয়ে
চোখ বড় বড় করে বলল, আস্তাগফিরুল্লাহ, তুমি কি আবারও বিয়ে করতে চাইছ? এইসব বায়না চলবে না, 2টো পর্যন্তই ঠিক আছে। নিজের বয়সটাও তো একবার দেখো। এই বয়সে এতগুলো বউ সামলাতে পারবে তো? যাও রুমে যাও, ভালো ছেলেরা জেদ করে না। চুপ করো বেয়াদব ছেলে, মুখের লাগাম কি নর্দমায় ফেলে দিয়ে এসেছ? বাবা হই তোমার, সম্মান দিয়ে কথা বলো। বাবার সাথে এসব কী ধরনের কথাবার্তা? আশমিন অবাক হওয়ার ভান করল, নাদান গলায় বলল, আমি আবার কি করলাম? আমজাদ চৌধুরী আর কিছু বলল না। কামিনী চৌধুরীকে হাজার অনুরোধ করেও সে গলাতে পারেনি। কত কতদিন হলো ঠিকমতো চোখের দেখাটাও দেখতে পায় না। নিজেকে খুব অসহায় লাগছে। গেস্ট রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল সে। এই নির্লজ্জ ছেলের যন্ত্র কোথাও বসে শান্তি নেই। বাবার চলে যাওয়ার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ল আশমিন। এভাবে কথা না বললে সে সারারাত এখানে বসেই পার করে দিত। নিজের রুমে ঢুকে মুচকি হাসল আশমিন। সারা রুমে ফুলের ছড়াছড়ি। বউ তার জন্য অপেক্ষা করছে, ভাবতেই মন খুশিতে ভরে উঠল। তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। নূর রুমের কোথাও নেই। ফ্রেশ হয়ে এসে সোজা বেলকনিতে চলে গেল আশমিন। সিঁদুর লাল শাড়িতে নূরকে অপ্সরাদের মতো লাগছে। শুকনো ঢোক গেলে দাঁড়িয়ে গেল আশমিন। কোমরের নিচ পর্যন্ত লম্বা লম্বা কোমড়ানো চুলগুলো আশমিনের দুর্বলতা। হালকা পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল নূরকে। কেঁপে উঠল নূর। আমার হাত পা কাঁপছে বউ, তোমাকে দেখলে আমি হয়তো আজ মরেই যাব। পাগল পাগল লাগছে নিজেকে। নূর ঘুরে তাকালো আশমিনের দিকে। সত্যি আশমিনের হাত পা কাঁপছে? নূরের মুখের দিকে তাকিয়ে কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল আশমিনের। চাঁদের আলোয় নূরের সৌন্দর্য উপচে পড়ছে। ঘরে চলে এলো আশমিন। এক হাতে কোমর পেঁচিয়ে ধরে নিজের কাছে নিয়ে এলো নূরকে। নূরের শরীরের হালকা কাঁপুনি তার অস্থির করে তুলছে। বারান্দার দেয়ালের সাথে চেপে ধরেই দুজনের ওষ্ঠ একে অপরের করে দিল সে। আশমিনের বেহায়া হাতের বিচরণ থেকে বাঁচতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো নূর। আশমিন আরও শক্ত করে চেপে ধরল। ঠোঁট ছেড়ে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে দুজন। আশমিন নেশালো গলায় বলল, আমার তোমাকে চাই নূর, এই মুহূর্তে চাই, আর অপেক্ষা করতে পারছি না। নূর জড়িয়ে ধরল আশমিনকে। লজ্জায় মুখ গুজে দিল আশমিনের বুকে। আশমিন শব্দ করে হাসল। প্রিয়শীল কপালে চুমু খেয়ে কোলে তুলে নিল তাকে। রুমের ভেতর অগ্রসর হতে হতে শয়তানি হাসি হেসে বলল, আজ তোমাকে কে বাঁচাবে সুন্দরী? রাতটা স্বপ্নের মতো সুন্দর মনে হলো নূরের কাছে। আশমিন এত ভালোবাসা তাকে যেন উজাড় করে দিয়েছে। প্রতিটি মুহূর্তে তাকে অনুভব করিয়েছে তার ভালোবাসার গভীরতা। ভালোবাসা উন্মাদ হলেও তার সুবিধা অসুবিধার দিকে সম্পূর্ণ ধ্যান ছিল আশমিনের। সকালে আশমিনের চিৎকারে ঘুম ভাঙল নূরের। মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছে সে। সারা রাতের সাথে মাথার যন্ত্রণাও এসে যোগ হলো আশমিনের চিৎকারে। এভাবে আমার সর্বনাশ করলে নূর? আমার ইজ্জত লুটে দিতে তোমার লজ্জা করলো না? একজন ভালো মন্ত্রীর ইজ্জত হরণ করেছো তুমি। কি সাংঘাতিক, কি সাংঘাতিক! নূর ঘুম ঘুম চোখে নিজের কপাল চাপড়ালো। সারা রাত নিজেই ওকে ঘুমোতে দেয়নি, এখন এসে সকাল সকাল নাটক শুরু করেছে। নূর আবার শুয়ে পড়ল। গায়ে কম্বল জড়াতে জড়াতে বলল, থানায় ফোন দিয়ে বলুন আপনার বউ আপনার ইজ্জত লুটে নিয়েছে, তারা নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। আশমিন পিছন থেকে জড়িয়ে ধরল নূরকে। ঘাড়ে চুমু খেয়ে টেনে বসিয়ে দিল। নূর বিরক্ত চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন হালকা হেসে এক বাটি নুডলস এগিয়ে দিল নূরের দিকে। নিজেই চামচ নিয়ে মুখের সামনে ধরল। নূর কিছু না বলে খেয়ে নিল। না খেলে আশমিন ছাড়বে না, সে খুব ভালো করেই জানে তা। কয়েক চামচ খেয়ে আর খাবে না, জানলে একটা পেন কিলার খাইয়ে দিত নূরকে। হালকা জ্বর জ্বর ভাব আছে শরীরে। নূর আবার শুয়ে পড়তে আশমিনও তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ভাবল, সানভীর একটা খোঁজ নেওয়া দরকার। সত্যি সত্যি নর্দমায় নেমে গেছে নাকি দেখতে হবে তো।